আসসালামু আলাইকুম। সারা বিশ্বে ঘটে যাওয়া সবশেষ আলোচিত খবরে স্বাগতম। শুরুতেই দেখে নেওয়া যাক যা যা থাকছে আজকের ভিডিওতে। মালদ্বীপের কাছে শক্তি বৃদ্ধি ভারতীয় নৌসেনার, পাল্টা জবাব প্রেসিডেন্ট মুইজ্জুর। হামাসের আক্রমণে গাজায় উগ্র ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের ভাই নিহত। উগ্র ইহুদিদের ইসরায়েল ত্যাগের হুমকি দিলেন প্রধান রাব্বি। প্রকাশ্যে গোপন তথ্য, পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া, এমন ভয়ে তটস্থ ছিল যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত। মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকে দিল্লি ও মালের সম্পর্কে শীতলতা দেখা দেয়। দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে বিগত কয়েকদিনে। সম্প্রতি ভারতের উদ্বেগ বাড়িয়ে মালে বন্দরে গিয়ে নোঙর ফেলেছিল চীনের গবেষণা জাহাজ। আর এদিকে মুইজ্জুর নির্দেশে মালদ্বীপে মোতায়েন ভারতীয় সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে দিল্লি। এ পরিস্থিতিতে এবার মালদ্বীপের খুবই কাছে লাক্ষাদ্বীপে নৌঘাঁটি তৈরির পরিকল্পনা করে ভারত। রিপোর্ট অনুযায়ী লাক্ষাদ্বীপের আগাট্টি দ্বীপ এবং মিনিকয় দ্বীপে নৌঘাঁটি তৈরি করছে ভারতীয় নৌসেনা। ইতিমধ্যেই লাক্ষাদ্বীপের ভারতের বিমান বাহিনীর ঘাঁটি আছে, এবার সেখানে নৌঘাঁটিও তৈরি হয়েছে। এর মধ্যে মিনিকয় দ্বীপটি মালদ্বীপ থেকে মাত্র 524 কিলোমিটার দূরে। এদিকে সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয় মালদ্বীপে 3টি মাছ ধরার নৌকায় উঠে পড়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সেনারা। দাবি করা হয় মালদ্বীপের জলসীমার মধ্যে থাকাকালীনই নাকি সেই নৌকাগুলিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা উঠে পড়ে। আন্তর্জাতিক জলসীমা আইনের লঙ্ঘন করা হয়েছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে মুইজ্জু প্রশাসন। জানা গিয়েছে গত 31 জানুয়ারি এই ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল। এসবের মধ্যে এবার জানা গেল কয়েকদিনের মধ্যেই তুরস্ক থেকে ড্রোন আনছে মালদ্বীপ। নিজেদের জলসীমায় নজরদারি চালাতেই নাকি এই ড্রোন কিনছে মুইজ্জু সরকার। এর আগে চীনের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল মালদ্বীপ। সেই চুক্তি অনুযায়ী চীনের থেকে রবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শিল কিনতে চলেছে মুসলিম দেশটি। আর এবার তুরস্ক থেকে ড্রোন কিনছে মালে। আগামী সপ্তাহে নাকি এই ড্রোন দিয়ে নজরদারি শুরু করবে মালদ্বীপ। তবে এই ড্রোন দিয়ে হামলা করা যাবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তুরস্কের ড্রোনগুলো দিয়ে নজরদারি এবং আক্রমণ দুটিই করা যায়। প্রসঙ্গত, লাক্ষাদ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা ধরেই পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার উদ্দেশ্যে বাণিজ্য জাহাজগুলি যাত্রা করে। এই আবহে এই অঞ্চলে ভারতের নৌসেনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এছাড়াও ভারত মহাসাগর অঞ্চলে চীন যেভাবে প্রভাব বিস্তারে মন দিয়েছে, তাতে এখানে ভারতের উপস্থিতি অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই আবহে মার্চ মাসেই নতুন ঘাঁটির উদ্বোধন হয়েছে। বিগত বছরগুলিতে শ্রীলঙ্কাকে বেস বানিয়ে চীনের জাহাজ ভারত মহাসাগরের নজরদারি চালাত। এখন চীনা জাহাজ পৌঁছে গিয়েছে ভারতের একদা মিত্র মালদ্বীপে। এই আবহে ভারতের নৌসেনা কড়া নজরদারি শুরু করেছে এই অঞ্চলে। প্রসঙ্গত, বিগত 2023 সাল থেকেই ভারত মহাসাগর অঞ্চলে চীনা নৌবাহিনীর গতিবিধি বেড়েছে। এক বছরে এই অঞ্চলে 23টি রণতরী মোতায়েন করেছে চীন। এরই সঙ্গে চীনের 11টি গবেষণা জাহাজও এই অঞ্চলে রয়েছে। এবারে ইসরায়েল প্রসঙ্গ। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট 248 দখলদার সেনা নিহত হল। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক গবেষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। 43 বছর বয়সী এই দখলদার সেনা কর্মকর্তা ইসরায়েলের ওজ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নিহত ইসরায়েলি সেনা কমান্ডার জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি এলিয়ের অধিবাসী ছিলেন। শনিবার তার নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এলিয়ের মেয়র এরিয়েল এল মালিয়াজ। তিনি লিখেছেন, অ্যামিশারের নিহত হওয়ার খবর ছিল তার বুকে ছুরি বসিয়ে দেওয়ার মতো আঘাত। অ্যামিশারের সঙ্গে তিনি একটি সামরিক একাডেমিতে অংশ নিয়েছিলেন। গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে এর আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক গাতি ভাই নিহত হন। এরপর নিহত হন ইসরায়েলের এক সাবেক সেনাপ্রধানের ছেলে। সবশেষ অর্থমন্ত্রী চাচাতো ভাইয়ের নিহত হওয়ার খবর প্রকাশিত হল। অপরদিকে ইসরায়েলের প্রধান ধর্মীয় নেতা চিফ রাব্বি হুমকি দিয়েছেন যে সামরিক বাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে উগ্র ইহুদিরা ইসরায়েল ত্যাগ করবে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ভয়াবহ হুমকি।
কারণ উগ্র ইহুদিরাই ইসরায়েলি সেনাবাহিনীর মূল অংশ। তারা না থাকলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। জেরুসালেমে শনিবার রাতে সাপ্তাহিক পাঠদান অনুষ্ঠানে রাব্বি আইজাক ইউসেফ ঘোষণা করেন, তারা যদি আমাদেরকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা বিদেশে চলে যাব। তার সম্ভাব্য গণদেশত্যাগের ইঙ্গিত ইসরায়েলের মূল ভিত্তিকেই বিপদগ্রস্ত করে ফেলতে পারে। তাওরাত অধ্যয়নের উপর জোর দেওয়াটা ইসরায়েলের সফলতা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ, এমন যুক্তি দিয়ে ইউসেফ বলেন, ইয়েশিভা আর কোলেলরা বিশ্বকে টিকিয়ে রেখেছে। রাষ্ট্র অস্তিত্ব রয়েছে তাওরাত অধ্যয়নের উপর, আর তাওরাত না থাকলে সেনাবাহিনী কোনো সফলতা পাবে না। তিনি ৭ অক্টোবর ইসরায়েলি সামরিক বাহিনীর সাফল্য লাভ করার কারণ হিসেবে ঐশী সহায়তা প্রাপ্তির কথা বলেন। হেরেদিক ইহুদিদের সামরিক বাহিনীতে ভর্তি নিয়ে ক্রমবর্ধমান তীব্র বিতর্কের মধ্যে ইউসেফ এই মন্তব্য করলেন। এ বিষয়টি নিয়ে ইসরায়েলি সমাজে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রধান রাব্বি তার হুমকিতে বলেন, আমরা টিকিট কিনব, সেনাবাহিনীতে বাধ্যতামূলক ভর্তি কোনো কিছুতেই হতে পারে না। তিনি বলেন, তারা ধর্মীয় বিশ্বাসে আপোষ করার বদলে অন্য কোথাও চলে যাবেন। হেরেদিক সম্প্রদায়ের মধ্যে এ ধরনের ভাবাবেগ এই প্রথম নয়। ইউসেফের পরলোকগত পিতা সাবেক প্রধান রাব্বি ওভাদিয়া ইউসেফ ২০১৩ সালেও এমন ধরনের কথা বলেছিলেন। তিনি ওই সময়ে বলেছিলেন, তাদেরকে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক ভর্তি করা হলে তারা ইসরায়েল ত্যাগ করবে। উল্লেখ্য, ওভাদিয়া ইউসেফ ছিলেন শাস পার্টির আধ্যাত্মিক নেতা। এই দলের উপর ইউসেফের বিপুল প্রভাব রয়েছে, আর তারা হল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের অংশ। ইসরায়েলি সামরিক বাহিনীর পার্সোনাল ডিরেক্টরেট গত মাসে নেসেট কমিটিকে জানিয়েছে, আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায় থেকে প্রায় ৬৬,০০০ তরুণ গত বছর সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি পেয়েছে। ইসরায়েলের মধ্যে এই সম্প্রদায়ের জন্মহার সবচেয়ে বেশি। ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এই সম্প্রদায় থেকে প্রায় ৫৪০ জন ইসরায়েলি বাহিনীতে যোগ দিয়েছে। এবারে রাশিয়া যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। ইউক্রেনে রাশিয়া পারমাণবিক হামলা চালাবে এমন শঙ্কায় ছিল যুক্তরাষ্ট্র। ২০২২ সালের শেষের দিকে বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করছিল তারা। এ নিয়ে পরিকল্পনাও এঁটে রেখেছিল পেন্টাগন। রাশিয়া পারমাণবিক হামলা চালালে তারাও একই অস্ত্রের ব্যবহার করবে, যেমনটা ৮০ বছর আগে চালিয়েছিল হিরোশিমা ও নাগাসাকিয়। দুজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তারা জানান, রাশিয়া ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার ব্যবহার করতে পারে সেটি নিয়ে উদ্বিগ্ন ছিল বাইডেন প্রশাসন। সিএনএনের উপস্থাপক ও নিরাপত্তা বিশ্লেষক জিমি স্কিউটো বিষয়টি প্রথম তার বই দ্য রিটার্ন অব গ্রেট পাওয়ারে তুলে ধরেন। ১২ মার্চ প্রকাশিত বইয়ে তিনি জানান, ২০২২ সালে মার্কিন কর্মকর্তারা রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার ব্যবহার নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। জিমি স্কিউটো বলেন, আমি প্রথম ব্যক্তি যিনি কিনা বিষয়টি জনসম্মুখে নিয়ে এসেছে। বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জিমি স্কিউটোকে বলেন, এই দ্বন্দ্ব আমাদের কাছে উপস্থাপন করা হয় এবং বিষয়টি আমরা বিশ্বাস করেছি। আমি মনে করি আমাদের কঠোরভাবে প্রস্তুতি নেওয়া উচিত। পারমাণবিক বোমার ব্যবহার এড়াতে সম্ভাব্য সবকিছু করা আমাদের কাছে প্রাধান্য পাবে। রাশিয়া ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার ব্যবহার করতে পারে একটি সংকেতেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়নি বাইডেন প্রশাসন। বিষয়টি উন্নয়ন, বিশ্লেষণ ও সংবেদনশীল তথ্যের উপর ভিত্তি করে তারা এমনটি অনুমান করেছিল। বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তা বলেন, আমরা ভীত ছিলাম, বিষয়টি অনুমানমূলক ছিল না, তথ্যের উপর ভিত্তি করেই আমাদের অনুমান ছিল। একই কর্মকর্তা জিমি স্কিউটোকে বলেন, আমাদের একটি পরিকল্পনা করতে হয়েছিল যাতে ঘটনাটি ঘটলে আমরা যেন সম্ভাব্য সর্বোত্তম অবস্থানে থাকি। ২০২২ সালের গ্রীষ্মের শেষ থেকে বছরের বাকি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মূল কমিটি কয়েকটি বৈঠক করেছিল। এসব বৈঠকের মূলে ছিল রাশিয়ার পারমাণবিক হামলার পর নিজেদের অবস্থান। রাশিয়া হামলা চালালে প্রতিক্রিয়া কী হবে, জবাবে পারমাণবিক হামলা চালানো হবে কিনা, কিংবা কিভাবে রাশিয়াকে ঠেকানো যায়, সমস্ত পরিকল্পনা ছিল বৈঠকের মূলে। মার্কিন কর্মকর্তা জিমি স্কিউটো বলেন, আমরা যখন এই জায়গায় নিয়োগপ্রাপ্ত হই তখন আমাদের মাথায় এসবের চিন্তা ছিল না। ভাবিনি এত সময় আমাদের এসব চিন্তা করতে হবে। আমাদের বিশ্বাস ছিল পারমাণবিক হামলার যুগ শেষ হয়ে গেছে। পিছিয়ে পড়েছিল রুশ বাহিনী। ২০২২ সালের গ্রীষ্মের শেষের দিকে ইউক্রেনের রুশ বাহিনী বেশ চাপে পড়েছিল। রাশিয়ার দখলকৃত খেরসনের দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ হারায় তারা। ওই অঞ্চলটিতে বেশ অগ্রগতি করেছিল ইউক্রেনীয় বাহিনী। আগ্রাসনের পর থেকে খেরসন শহরই রাশিয়ার বড় সাফল্য। তবে ইউক্রেনের পাল্টা আক্রমণে হুমকিতে ছিল রাশিয়ার সাফল্য। ইউক্রেনীয় বাহিনীর অগ্রসরের সঙ্গে সঙ্গে রাশিয়ান ইউনিটগুলোকে ঘিরে ফেলার শঙ্কা ছিল। এমত অবস্থায় ক্রেমলিন প্রশাসন ক্ষতি এড়াতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারত। একজন মার্কিন কর্মকর্তা বলেন, যদি রুশ বাহিনী চাপে পড়ে ও তাদের সদস্যরা পালিয়ে যায়, যদি তাদের বহু সৈন্য প্রাণ হারায়, তবে এটি সরাসরি রাশিয়ার দখলকৃত অঞ্চল বা
তাদের রাষ্ট্রের জন্য একটি সম্ভাব্য হুমকির পূর্বসূরি ছিল। তিনি আরও বলেন, ওই সময় খেরসনে রাশিয়ার অবস্থান অনুযায়ী তাদের ইউনিটগুলো যে কোনো সময় পতন হতে পারে। নিজেদের ভূখণ্ডে হারছিল না রাশিয়া, বরং ইউক্রেনের ভূখণ্ডে নিয়ন্ত্রণ হারাচ্ছিল তারা। এতে কেন পারমাণবিক হামলার ঝুঁকি থামবে এমন প্রশ্ন উঠতেই পারে। তবে মার্কিন কর্মকর্তারা এ নিয়ে উদ্বিগ্ন ছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি ভিন্ন আঙ্গিকে দেখবেন তাই ভাবছিল মার্কিন কর্মকর্তারা। পুতিন রাশিয়ার নাগরিকদের বলেছিলেন, খেরসন তাদের অঞ্চল, যদি সেখানকার নিয়ন্ত্রণ তারা হারায় তবে সেটি রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দাঁড়ায়। একজন মার্কিন কর্মকর্তা বলেন, কিছু সময়ের জন্য আমরা একটি বিষয়কে মূল্যায়ন করেছি, তা হল বহিরাগত হুমকিতে রাশিয়া পারমাণবিক বোমার ব্যবহার করবে। ইউক্রেনে রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে ও তাদের সৈন্যদের এজন্য প্রস্তুত থাকতে বলেছে এমন কোনো তথ্য ওই সময়ে ছিল না যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে। তাদের কাছে ছিল শুধু অনুমান। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছিল। তাদের পারমাণবিক বোমা ট্র্যাকিং করাই ছিল আমাদের প্রধান কাজ। তিনি আরও বলেন, রাশিয়ার পারমাণবিক বোমার ব্যবহারের কোনো পদক্ষেপ আমরা প্রত্যক্ষ করতে পারিনি। এরপরেও উদ্বিগ্ন ছিলেন মার্কিন কর্মকর্তারা, কারণ বড় ধরনের বোমার ব্যবহার না করে শহর ধ্বংসের মতো ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে তারা। এমন পরিস্থিতি এড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে রাশিয়ায় তার সমকক্ষের সঙ্গে যোগাযোগ করেন। রাশিয়াকে পারমাণবিক বোমার ব্যবহার বন্ধে নিজের মিত্রদের সঙ্গে আলোচনা চালায় যুক্তরাষ্ট্র।